আমরা বাংলাদেশের হিসাব এবং নিরীক্ষা পেশার মান উন্নয়নে এবং মানদণ্ড কী হবে সেটি নিয়ে আমরা কাজ করি। বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে যতগুলো রেগুলেটর আছে প্রত্যেকের প্রতিনিধিত্ব আছে, আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক আইন দ্বারা। দর্শক, বণিক বার্তা নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনের অতিথি ডক্টর সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান। আমরা আজকে তার কাছ থেকে এফআরসির কার্যক্রম এবং হিসাব পেশার নানা দিক নিয়ে কথা বলবো। বণিক বার্তায় আপনাকে স্বাগতম। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বা এফআরসি বেশ একটা দীর্ঘ সময় হয়েছে বা এফআরসির যাত্রা শুরু হয়েছে। আমি যদি বলি যে প্রায় এক দশকের মতো হলো এই নিয়ন্ত্রণ সংস্থাটির যাত্রা শুরু হলো। তো আমরা যদি একটু তুলনা করি অন্যান্য যেসব নিয়ন্ত্রণ সংস্থা আছে আমাদের আর্থিক খাতে, তাদের তুলনায় আপনাদের কার্যক্রম সেভাবে ভিজিবল বা দৃশ্যমান হচ্ছে না, দেখা যাচ্ছে না। আসলে এর কারণটা কি? আপনি জানেন যে 2015 সালে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এবং এটা কার্যক্রম শুরু করেছে 2017 সালে। তো ইতিমধ্যে আমার পূর্বে দুজন স্থায়ী চেয়ারম্যান ছিলেন যাদের নেতৃত্বে চলেছেন। আমি স্থায়ী রেগুলার তৃতীয় চেয়ারম্যান। এখন বর্তমানে আমার নেতৃত্বে এফআরসি চলছে। বাংলাদেশে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যে কাজটি, এটি একটা নতুন দিকে উন্মোচন করেছে এবং এর সম্পর্কে আমাদের যারা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইকোনমিক্স নিয়ে গবেষণা করেন, লেখাপড়া করেন, তাদের মধ্যেও এক ধরনের অস্পষ্টতা রয়েছে। এটার মূল কাজ কী এবং এটা অর্থনীতির ভূমিকা কী, এটা অনেকেই বোঝে না। তো আমি বণিক বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বোঝার চেষ্টা করছেন যে এফআরসি প্রয়োজনটা কী। আসলে এফআরসির যে কাজ, এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কাজ। আর প্রতিষ্ঠানটি যেহেতু নতুন, আস্তে আস্তে ধীরে ধীরে এগুচ্ছে। আমরা বাংলাদেশের হিসাব এবং নিরীক্ষা পেশার মান উন্নয়নে এবং হিসাব এবং নিরীক্ষা পেশার মানদণ্ড কী হবে সেটি নিয়ে আমরা কাজ করি। এবং আপনি জানেন যে ইন্টারন্যাশনাল আইএফআরএস এবং আইএএস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডের অনুযায়ী আমরা বাংলাদেশে কাজ করি। বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে আন্তর্জাতিক আইন দ্বারা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডের আওতায়। সুতরাং এই প্রতিষ্ঠানটি অত্যন্ত একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম সম্পূর্ণটাই আন্তর্জাতিক মানের। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কার্যকারিতা প্রতিষ্ঠিত করা অত্যন্ত প্রয়োজন। এটি আমরা কাজ করছি। বর্তমানে আমাদের কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলো পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমান আমাদের অর্থ মন্ত্রণালয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। এবং আপনারা জানবেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা দুটি সামিট করেছি। এটি কেন দুইটা সামিট করেছি? প্রথম সামিট করেছি গত 9 জুলাই, গত বছরে 2025 সালে 9 জুলাই। তো সেই সামিট ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট। আপনিও হয়তো সেখানে আমন্ত্রিত ছিলেন। তো এর অর্থ হলো যে অ্যাকাউন্টিং এবং অডিটিং পেশাটাকে এবং এর গুরুত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই সামিটটা করেছি। এবং অ্যাকাউন্টেন্টরা এবং অডিটররা যে একটা প্রয়োজনীয় শ্রেণী, প্রয়োজনীয় পেশা, তাদের গুরুত্বটা তুলে ধরার জন্য এবং অর্থনীতিতে এই অডিট এবং হিসাব পেশার একটা বিরাট ভূমিকা রয়েছে, সেটিকে তুলে ধরার জন্য আমরা প্রথম সামিটটা করেছিলাম। ওই সামিটের করার ফলে বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। যারা এই পেশায় জড়িত এবং যারা স্টেক হোল্ডার, যারা করদাতা, যারা অডিট রিপোর্ট যাদের প্রস্তুত করার প্রয়োজন রয়েছে, তারা সকলেই সচেতন হয়ে উঠছে। 1 বছরের কম সময়ের ব্যবধানে আমরা গত 20 মে, আপনিও সেখানে উপস্থিত ছিলেন, আমরা ফিনান্সিয়াল ফার সামিট 2026, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং সামিট আমরা করেছি। তো এই সামিটের মাধ্যমে আরও বেশি প্রচার হয়েছে। এই সামিটগুলোতে কারা উপস্থিত ছিল? চার্টার অ্যাকাউন্টেন্টরা ছিল, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টরা ছিল,
যারা এসসিসিএ করেছে তারা ছিল, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অডিট করে তারা ছিল, যারা প্রিপেয়ার করে হিসাব, সিএফও আমরা সংক্ষেপে বলি যারা, তারা উপস্থিত ছিল, এবং কোম্পানির ওনার এমডিরা উপস্থিত ছিল। আমরা একটা ত্রিপক্ষীয় একটা অ্যারেঞ্জমেন্ট, একটা কোলাবোরেশনের এই সামিট দুইটার মাধ্যমে চেষ্টা করেছি, এবং যেখানে এফআরসি রেগুলেটর হিসাবে, কর্পোরেট হাউসগুলোর ওনাররা কর্পোরেট হাউসের মালিক হিসাবে, আর যারা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে অডিট করে তারা পেশাজীবী হিসাবে, এই তিনটা গ্রুপের সমন্বয়ে একটা দুইটা সামিট হলো, এবং এর ফলে সকলে সচেতন হওয়ার শুরু করেছে। এবং আপনারা আরও দেখবেন অডিট আগে ইচ্ছামতো প্রিপেয়ার করতো এবং ইচ্ছামতো স্বাক্ষর করতো। এখন আমাদের এই আইসিএবি এবং আইসিএবি তারাও সচেতন হয়েছে, এবং ডিবিএস সিস্টেম চালু হয়েছে। এখন একাধিক অডিট রিপোর্ট আর কেউ তৈরি করতে পারে না, কারণ এখানে আমাদের ডিজিটাল সিস্টেমে সেটা এন্ট্রি করতে হয়। যদি কেউ 2 রকম অডিট রিপোর্ট সাবমিট করে তাহলে সেটি অটোমেটিক্যালি স্ক্যানারে ধরা পড়ে যাবে। এই জন্য বর্তমান সময়ে এই এফআরসি এবং আইসিএবি আইসিএমএবির যৌথ প্রচেষ্টায় এই ডিবিএস সিস্টেমের কারণে এখন সিঙ্গেল অডিট রিপোর্ট তৈরি হয়। এই কেউ আর দ্বিতীয় কপি তৃতীয় কপি অডিট রিপোর্ট আর প্রস্তুত করতে পারে না। এটি একটি যুগান্তকারী পরিবর্তন। এবং এফআরসি কাজ করে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস। এখানে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিস কারা, একটা গ্রসলি একটা ডেফিনেশন দিচ্ছি, যাদের বাৎসরিক 50 কোটি টাকার বেশি টার্নওভার আছে। এই ধরনের প্রতিষ্ঠানকেই আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এদেরকে আমরা পাই হিসাবে চিহ্নিত করি। আমরা এই প্রতিষ্ঠানগুলোর পাবলিক ইন্টারেস্ট এন্টিটিসগুলোর হিসাব এবং নিরীক্ষা আমরা পর্যবেক্ষণ করি, কিন্তু তার নিচে যারা আছে তাদেরকে এখন পর্যবেক্ষণের সেরকম কোনো সুযোগ এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। এটি সেলফ রেগুলেটেড বাকিরা সবাই। তো যাই হোক, আমরা যদি এই পাবলিক ইন্টারেস্ট এন্টিটিসগুলোকে আমরা সঠিকভাবে হিসাব এবং নিরীক্ষার আওতায় আনতে পারি, এবং তারা যদি তাদের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো তারা যদি ডিসক্লোজারটা যদি সঠিকভাবে করে, তারা ওভার ডিসক্লোজার বা আন্ডার ডিসক্লোজারে তারা না যায়, তাহলেই দেশের মধ্যে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। 2024-এর আপনার অগাস্টের পরে আমরা আমাদের এই আর্থিক খাতের নানা ক্ষত বের হয়ে আসতে দেখলাম। তো সেটার মধ্যে একটা বেশ বড় অংশ জুড়ে আলোচিত ছিল হচ্ছে যে বিভিন্ন নিরীক্ষা প্রতিবেদন, বিশেষ করে আপনার বিভিন্ন ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলো নিরীক্ষা প্রতিবেদন এবং সেগুলোর গুণগত মান এবং হচ্ছে যে সেগুলোতে ব্যাংকগুলোর প্রকৃত চিত্র উঠে এসেছে কিনা সেই প্রশ্নগুলো উঠে আসে। তো এর হচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আসলে প্রতিষ্ঠানগুলো তারা নিজেরাও তাদের বিভিন্ন তথ্য যেরকম আপনার হাইড করেছে, তো একইভাবে হচ্ছে যে অনেক ক্ষেত্রেই নিরীক্ষক তাদের যেই রেসপন্সিবিলিটিস ছিল সেটা আসলে ওনারা পালন করতে পারেন নাই। তারপর থেকে এখন পর্যন্ত নিশ্চয়ই আপনাদের স্ক্যানারেও নানা বিষয় এসেছে। আপনাদের অবজারভেশনে আসলে আপনারা কি দেখছেন যে ওই ক্ষেত্রে নিরীক্ষাগত দিক থেকে আসলে কী ধরনের ব্যত্যয় হয়েছিল, এবং আসলে সেগুলো কাটিয়ে ওঠার জন্য বা ওই সময়ের পরে বর্তমানে আসলে পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে, আপনাদের অভিজ্ঞতা কি বলছে? আমরা বিগত সময়ে যে ব্যাংকিং সেক্টরে যে সমস্যাটি আপনার কথা বললেন, যেটি দেখেছেন, সেটি সত্যি। আমি প্রথমে শুরু করি যে এই হিসাবটা সম্পন্ন হয় 3টা পক্ষ এখানে জড়িত। একটি পক্ষ হলো যারা হিসাবটা প্রিপেয়ার করে, তাদেরকে আমরা বলি প্রিপেয়ারার, তারা একটা অংশ। প্রিপেয়ারার কারা? একটি কর্পোরেট হাউসের বা একটি ব্যাংকের যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করে, অ্যাকাউন্টস অফিসার থেকে নিচের থেকে শুরু করে, ক্লার্ক থেকে শুরু করে যিনি ফিনান্স ডিপার্টমেন্টের চিফ, আমরা যাদেরকে সিএফও বলি, উনি পর্যন্ত তারা হলো প্রিপেয়ারার। আর মালিক পক্ষ যারা শেয়ার ডাইরেক্টর, প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে মালিকদের, তাদেরকে আমরা ম্যানেজমেন্ট বলি। সেই ম্যানেজমেন্ট একটা পক্ষ, আর আরেকটা পক্ষ হলো নিরীক্ষক। এখন প্রিপেয়ারারদের মধ্যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নাও থাকতে পারে। তবে ব্যাংকে অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা থাকে। ব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ছাড়া হিসাব প্রস্তুত করা সম্ভব নয়। কারণ এই 3টা পক্ষ যদি তাদের আন্তরিকতা না থাকে তাহলে এই সমস্যা দেখা দেবে। এখন প্রিপেয়ারাররা তাদের
যে লোনের প্রকৃত চিত্র এবং লোন যেই প্রপার্টি মর্গেজ রেখে ঋণ দেওয়া হয় সেই মর্গেজটার ভ্যালুয়েশন কি, সেই 100 টাকার মর্গেজ রেখে সাধারণত 80 টাকার ঋণ পেয়ে থাকে। এখন এই যে 100 টাকার মর্গেজ দেওয়া হলো, সেই মর্গেজের মূল্যটা 100 টাকা আছে কি না এটি দেখা অত্যন্ত জরুরি। এটি প্রিপেয়ারার, ম্যানেজমেন্ট এবং অডিটরের যৌথ কাজ। এখন প্রিপেয়ারার যদি সেই মর্গেজ ভ্যালুটাকে ওভারস্টেটেড করে, ম্যানেজমেন্ট যদি এই প্রিপেয়ারারকে বাধ্য করে যে এটা ওভারস্টেটেড করো, এবং অডিটর যদি সেটাকে মেনে নেয়, তাহলেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয়। এবং বিগত দিনে সেটি হয়েছে। এই 3 পক্ষের কারসাজিতে অডিট রিপোর্ট সঠিক হয় নাই, এবং এই অডিট রিপোর্ট সঠিক না হওয়ার কারণে প্রকৃত ঋণের চিত্র উঠে আসেনি, এবং যেই ঋণটি দেওয়া হয়েছে সেই ঋণটি ওভার হয়ে গেছে। যে পরিমাণ প্রপার্টির এগেনস্টে ঋণ দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের প্র্যাকটিস হলো মর্গেজের এগেনস্টে ঋণ দেওয়া হয়, তো মর্গেজের প্রপার্টির চেয়ে ঋণের মূল্য বেশি ছিল, ফলে সেটা ঋণ আর আদায় হওয়ার সুযোগ হয়নি। তো আমি বলবো যে 3 পক্ষকে এখানে আমি দায়ী করব, শুধু এক পক্ষকে দায়ী করব না। ম্যানেজমেন্ট, প্রিপেয়ারার এবং অডিটর তাদের যৌথ নেগলিজেন্সের কারণে এটি হয়েছে। তো বর্তমানে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে 3টা পক্ষকেই বার্তা দিতে চেষ্টা করছে যে যে এই অন্যায়ের সাথে জড়িত হবে তার ফিনান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করাতে যদি ফুল ডিসক্লোজার না থাকে, সঠিক ডিসক্লোজার না থাকে, আন্ডার স্টেটমেন্ট বা ওভার স্টেটমেন্ট যেটাই থাকবে, আমরা 3 পক্ষকে দায়ী করব, এবং 3 পক্ষের উপর আমরা আমাদের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে আমরা 3 পক্ষকেই কোনো ক্ষেত্রে আমরা জরিমানা ধার্য করেছি এবং জরিমানা আদায় হয়েছে। সামনের দিকে আমরা চেষ্টা করব যে আমাদের জরিমানার, ফিনান্সিয়াল জরিমানার পরে যদি ওনারা সতর্ক হয়ে যান, ওকে ফাইন, আমরা তো চাই যে সতর্ক হয়ে যাক, ইকোনমিতে একটা শৃঙ্খলা ফিরে আসুক। যদি জরিমানা করার পরেও যদি সতর্ক না হন, তাহলে আমরা আরও কঠোর ব্যবস্থা নেব। সে আমাদের আইনে সেই কঠোর ব্যবস্থা নেওয়ার প্রভিশন রয়েছে। অতীতে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষ করে ব্যাংকিং সেক্টরের ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের ক্ষেত্রেই আপনার রেগুলেটরি ইন্টারভেনশনের মাধ্যমেই আপনার সুনির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ডকে আসলে আপনার পোস্টপোন করে রাখা হয়েছিল ওগুলোর ইমপ্লিমেন্টেশন। যেমন IFRS 9-এর কথাই যদি আপনার বলি, যেটা নিয়ে আপনার আলোচনা হচ্ছে, তো এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে আপনার যেটা আমরা দেখেছি যে আসলে আমাদের লোকাল রেগুলেটরের ইন্টারভেনশনের কারণে কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমাদের এখানে রিপোর্টিংয়ে আপনার সেগুলো অ্যাপ্লিকেবল করা যায় না। তো আসলে এই বিষয়গুলো আমাদের এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিংয়ের যে কোয়ালিটি, সেটাকে আসলে কতটুকু এফেক্টেড করছে, বা আসলে গ্লোবাল অ্যাকসেপ্টেন্সকে কি আসলে এটা প্রশ্নবিদ্ধ করছে কিনা, বা এই জিনিসগুলোকে আমাদের পুরোপুরি গ্লোবাল যে স্ট্যান্ডার্ড সেটা আসলে পুরোপুরি কমপ্লাই করাটাই কি আমাদের জন্য ভালো কিনা? আমাদের জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড, ওখানে যে প্রভিশনগুলো আছে তার থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যারা এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করে না, সেখানেই আমাদেরকে নজর দিতে হবে। এটাই ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাজ, মূল কাজ, যে কর্পোরেট হাউসগুলো এবং অন্যান্য রেগুলেটরগুলো যেমন বাংলাদেশ ব্যাংক, বিসেক, এনবিআর, ইদ্রা, তারা সেই তাদের নিজস্ব পরিমণ্ডলে এই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড যেটা বাংলাদেশের এফআরসি অ্যাডপ্ট করেছে, তার বাইরে যে যদি তারা কোনো রিপোর্টিং অ্যালাউ করে, সেখানে নজর দিতে হবে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলকে। কারণ ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাডাপ্টেড যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড, তার বাইরে যাওয়ার অর্থ হলো এখানে কোনো ধরনের অনিয়ম হয়েছে। অনিয়ম না হলে তো তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আর অনিয়ম হলে সেটা কারো না কারো লাভবান হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, এবং হিসাব ব্যবস্থা একটা বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তার অ্যাডাপ্টেড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং অডিটিং স্ট্যান্ডার্ড বাংলাদেশে বহাল রাখার জন্য, এবং বাংলাদেশে যাতে সেটা অন্যরা ফলো করে, সবাই স্টেক হোল্ডাররা, সেটা নিশ্চিত করা ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মূল কাজ। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখানে কোনো শৈথিল্য দেখাতে পারবে না।
যে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটি আমরা নিশ্চিত করার জন্য কাজ করছি। এবং আমাদের সাথে আইসিএবি তারাও কাজ করছে, তাদেরকেও আমরা সাথে নিয়েই কাজ করছি। কারণ আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টরা, আমাদের কস্ট অ্যাকাউন্টেন্টরা, তারা এই দুইটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং দুইটা ইনস্টিটিউটের সদস্য, তো তাদেরকে নিয়ে যৌথভাবে আমরা কাজটা করছি এবং এতে ভালো ফল পাচ্ছি। এখন আমাদের যারা হিসাবরক্ষক এবং যারা অডিটর তারা সচেতন হয়েছে। গত বছর আমরা দেখেছি যে অনেকে ব্যাকডেটে অডিট রিপোর্ট সাইন করেছে। এবার আমরা দেখছি সেখান থেকে অনেক ভালো সুফল পাচ্ছি। ব্যাকডেটের আমরা খুব কমই রিপোর্ট হচ্ছে যে ব্যাকডেট অডিট রিপোর্ট সাইন খুব কম হচ্ছে। তো সুতরাং ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যদি সচেতনতা সৃষ্টি করতে পারে, একটা জনগণের বা সংশ্লিষ্ট হিসাবরক্ষক বা অডিটর বা কর্পোরেট হাউসগুলোর মধ্যে বার্তা পৌঁছে দিতে পারে যে ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী কাজ করতে হবে, সেই স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে হবে, তাহলে তারাও সচেতন হবে। এখানে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলেরও যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে, তা আমাদের কাউন্টার পার্টকে, আমাদের স্টেক হোল্ডারদেরকে সচেতন করা। ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যদি প্রপারলি তাদেরকে সচেতন না করে, তাহলে তারা তো একটু শৈথিল্য দেখাবেই। সুতরাং যাতে তারা শৈথিল্য না দেখায়, তাদেরকে আমরা সেভাবে ইন্সপায়ার করছি। আপনারা জানেন যে আমাদের যারা প্রিপেয়ারার এবং যারা অডিটর, তারা অত্যন্ত সুশিক্ষিত। তাদেরকে সাথে নিয়ে কাজ করাটা সহজ, খুব একটা কঠিন না। তাদেরকে জাস্ট অ্যাক্টিভলি পারসুয়েশন করা, তাদেরকে কনসালটেশনে থাকা যে তোমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বাইরে অ্যাকাউন্টস বা অডিট করো না, তাহলে এই হিসাব এবং অডিট ব্যবস্থায় অনেক অগ্রগতি আসবে। এবং আশা করি ভবিষ্যতে আন্তর্জাতিক মানের অ্যাকাউন্টিং এবং অডিট ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি বিভিন্ন রেগুলেটরদের কথা বলছিলেন, তো আসলে আপনাদের কাজ করতে গিয়ে আপনার হচ্ছে যে এই বিভিন্ন রেগুলেটরদের সাথে আমরা যেটা দেখি যে আপনার অতীতে বিভিন্ন সময়ে আমাদের এখানে প্রপার কোঅর্ডিনেশনটা আপনার অনেক ক্ষেত্রেই হয়ে ওঠে না। আসলে যেহেতু আপনাদের কাজের নেচার অনুযায়ী আসলে আপনার এই রেগুলেটরদের সাথে আপনাদের কোঅর্ডিনেশন হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি বিষয়। আসলে এই জিনিসটা মানে কতটুকু স্মুথলি করতে পারছেন আপনারা? আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে প্রত্যেকটা রেগুলেটর তাদের নিজস্ব আত্মমর্যাদা রয়েছে। এখানে কাউকে ডমিনেট করতে যাওয়াটা এটা ভালো দিক না। ডমিনেট করার কোনো প্রশ্ন আসলে তখন কেউ আর কারোর সাথে কোঅপারেট করতে চায় না। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা পরিচালনা করে তাদের নিজস্ব ডিগনিটি আছে। তো তাদের প্রত্যেকের ডিগনিটি রক্ষা করে আমরা ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটা কোলাবোরেশনের চেষ্টা করছি। আপনি জানেন যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে যতগুলো রেগুলেটর আছে প্রত্যেকের প্রতিনিধিত্ব আছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব আছে, ডেপুটি গভর্নর আমার কাউন্সিলের মেম্বার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিত্ব আছে, তাদের কাউন্সিল মেম্বার একজন কমিশনার আমার মেম্বার। এনবিআরের প্রতিনিধিত্ব আছে, এনবিআরের একজন মেম্বার আমার কাউন্সিলের সদস্য। তারপরে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসের একজন ডেপুটি অ্যাকাউন্টেন্ট জেনারেল সিএনডিজি আছেন আমাদের মেম্বার। আমাদের চার্টার ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আছেন, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রেসিডেন্ট আছেন, এফবিসিসি এর প্রেসিডেন্ট আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর আছেন। তো সুতরাং এটা একটা বিভিন্ন হিসাব এবং নিরীক্ষা পেশা বা বাংলাদেশের অর্থনীতি নিয়ে যারা কাজ করে তাদের সকলের প্রতিনিধিত্ব ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মধ্যে রয়েছেন। তাদেরকে নিয়েই আমরা কাজ করি। এবং আপনি জানলে খুশি হবেন যে আমরা আমাদের যে রেগুলেটর যারা আমরা বলি হিসাব এবং নিরীক্ষা পেশার সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশ ব্যাংক, বিসেক, এনবিআর, আরজেসি, এনজিও ব্যুরো, আইসিএবি, এদেরকে নিয়ে আমরা রেগুলেটরি কোলাবোরেটিভ দুইটা সভা আমি গত এক বছরে করেছি। এবং আমাদের এই ইন্টার রেগুলেটরি যে সমঝোতা সেটার অনেক উন্নতি হয়েছে। এর আগে এরকম ফিনান্সিয়াল সেক্টরে ইন্টার রেগুলেটরি সভা হয়েছে বলে আমার জানা নেই। আমরা এই দুইটি সভা করেছি এবং এই দুইটি সভায় আমাদের অনেক অগ্রগতি হয়েছে। আমরা একটা সংস্থা আরেকটা সংস্থার পরিপূরক হিসেবে এখন কাজ করি। যার যখন যেটা প্রয়োজন, বিসেকের যখন কোনো প্রয়োজন হয় হিসাবের বিষয়ে তারা আমাদেরকে জানান, আমরা তাদেরকে সেই সাপোর্ট দিই। বাংলাদেশ ব্যাংকের কোনো প্রয়োজন হলে ওনারা আমাদেরকে জানান, আমরা সেই কাজটা করে দিই। এনবিআর কোনো প্রয়োজন হলে ওনারা জানান, আমরা কাজ করি। সুতরাং ইন্টার রেগুলেটরি যে সমঝোতার যে সম্পর্ক,
এটি আমরা প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের তৃতীয় সভা আমরা আগামী দিনে করব ইনশাল্লাহ। ডে বাই ডে আমাদের সম্পর্ক উন্নয়ন হবে, যাতে করে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের বিকল্প হিসাবে, পরিপূরক হিসাবে যাতে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে সেভাবে কাজ করবে। কেউ কারো বিকল্প হবে না, পরিপূরক হবে এবং প্রত্যেকে যাতে প্রত্যেকের কাজে লাগে বাংলাদেশের অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, সেই কাজ আমরা করে যাচ্ছি। আপনি একসময় এনবিআর এর কাজ করেছেন। এনবিআর এর কার্যক্রমের সাথে স্বাভাবিকভাবেই হচ্ছে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং গুলো জড়িত। তো তারপরে আপনি এখন এফআরসির দায়িত্বে আছেন। তো একটু আপনার কাছ থেকে জানতে চাই যে সেই সময়ে আর আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কোয়ালিটি এবং এখন আসলে খুব বেশি কি চেঞ্জ হয়েছে বা কোনো কি গুণগত পরিবর্তন হয়েছে বা নতুন কোনো কিছু কি আপনি খুঁজে পান? যখন এনবিআর এ কাজ করেছি ট্যাক্সেশন ডিপার্টমেন্টে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি কাজ করেছি। তো আপনারা জানেন যে এনবিআর এর সকল অডিট রিপোর্ট, বাংলাদেশে যত অডিট রিপোর্ট প্রস্তুত হয় সবগুলোই কিন্তু এনবিআর এ জমা হয়, কারণ কোনো না কোনো ফর্মে ট্যাক্সের সাথে সবাই জড়িত। কেউ কম পে করুক, বেশি পে করুক অথবা শূন্য হোক, কোম্পানিগুলোকে, কর্পোরেট হাউসগুলোকে তার আয়কর রিটার্নের সাথে অডিট রিপোর্ট সাবমিট করতে হয়। সেই অডিট রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্স আহরণ করে। আপনি জাতীয় রাজস্ব বোর্ডের 3টি অনুবিভাগ আছে, আপনি জানেন, কাস্টমস, বিএটি এবং ইনকাম ট্যাক্স। এখন এই অডিট রিপোর্টের যদি ডিসক্লোজারগুলো সঠিক থাকে, তাহলে ওই অডিট রিপোর্টে যে এক্সপেন্ডিচারগুলো আছে সেই এক্সপেন্ডিচারগুলোর উপর বিএটি আদায় হবে। এখন যদি এক্সপেন্ডিচার কেউ পুরোপুরি না দেখায় তাহলে বিএটি হবে না, বিএটি কমে যাবে। আবার এক্সপেন্ডিচার যদি সঠিক দেখায় তাহলে তার বিএটি বেড়ে যাবে। আর অডিট রিপোর্টে যদি রিসিট যেটা, রেভিনিউ যেটা, সেই রেভিনিউ এক্সপেন্ডিচার সঠিকভাবে দেখালো কিন্তু রেভিনিউটা কমাই দিল, তাহলে নেট প্রফিট কমে যাবে। নেট প্রফিট কমে গেলে আয়কর কমে যাবে। সেই কারণে এনবিআর এর জন্য অডিট রিপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এনবিআর এর বিএটি এবং আয়কর এই দুটো আদায় করার জন্য সঠিক হিসাব এবং সঠিক অডিট রিপোর্ট, সঠিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট অত্যন্ত প্রয়োজনীয়। কাউকে ট্যাক্স এবং রাজস্ব আদায়ের জন্য আয়কর বলেন আর বিএটি বলেন জোরাজুরি করার প্রয়োজন নাই। আপনার ফিনান্সিয়াল রিপোর্টিং যদি সঠিকভাবে প্রস্তুত হয়, ওই ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের ভিত্তিতেই আপনার বিএটি এবং আয়কর এসে যাবে। কোনো পার্সুয়েশনের দরকার নাই। আপনি অডিট রিপোর্টের বাইরে যে যখনই আপনি কোনো কিছু চার্জ করবেন, বিএটি অথবা আয়কর, সেটি আপিল পর্যায়ে ট্রাইব্যুনালে, হাইকোর্টে ছেড়ে দিতে হবে, সেটি আদায়যোগ্য থাকবে না। কিন্তু অডিট রিপোর্ট যদি সঠিক হয়, অ্যাবসলিউটলি অডিট রিপোর্টের ভিত্তিতে বিএটি এবং আয়কর আদায় হয়ে যাবে এবং কোনো লিটিগেশন সৃষ্টি হবে না। আমি 32 বছর আয়কর বিভাগে কাজ করেছি। আমি দেখেছি যে এই অডিট রিপোর্ট নিয়ে আমি কাজ করেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি এখন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে ওই অভিজ্ঞতা আর আমার এখনকার অভিজ্ঞতাকে আমি সংমিশ্রণ করে আমার জন্য কাজ করতে খুব সহজ হচ্ছে। এবং আমি আমার যারা হিসাব এবং অডিট রিপোর্ট প্রণেতা, তারাও আমাকে বোঝেন যে আমি আমার অবজেক্টিভটা কী। তাদের সাথেও আমার কোলাবোরেশন করাটা অনেক সহজ হয় এবং আমার ল্যাঙ্গুয়েজটা ওনারাও সহজে বোঝেন। ফলে অডিট ব্যবস্থা নিয়ন্ত্রণ করাটা সহজ হচ্ছে। আমার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে না। আমি আশা করি যে আগামী দিনে আইসিএমবি, আইসিএমের এবং আইসিএবির সদস্যদের সাথে সহযোগিতা করে অডিট রিপোর্টে আমরা যদি শৃঙ্খলা আনতে পারি, জাতীয় রাজস্ব বোর্ড তথা সরকার ব্যাপক উপকৃত হবে। তার মানে আপনার সরকার যে নানাভাবে চেষ্টা করেও রেভিনিউ ইনকাম খুব বেশি বাড়াতে পারছে না। তো যদি প্রপার রিপোর্টিং হয়, সেটা যদি এনশিওর করা যায়, তাহলে হচ্ছে যে এক্সিস্টিং যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে থেকেই মানে সরকারের রাজস্ব আয় আরও অনেক বেশি বাড়ানো সম্ভব বলে মনে করছেন আপনি? আপনাদের খেয়াল রাখতে হবে যে যারা সবসময় আয়কর পরিশোধ করছে শুধু তাদেরকেই বারবার চাপ দিবেন, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ফিনান্সিয়াল রিপোর্ট যদি সঠিকভাবে হয়, তাহলে যার যেরকম আয় হবে সেরকম সে ট্যাক্স পরিশোধ করবে, কারো উপরে চাপ পড়বে না। যার বেশি আয় তার ফিনান্সিয়াল রিপোর্ট রিফ্লেক্ট করবে, সে আয়কর বেশি দেবে। যার আয় কম, তার ফিনান্সিয়াল রিপোর্টে সেটা প্রতিফলিত হবে, সে আয়কর কম দিবে।
এবং বাংলাদেশে আসলে কর্পোরেট হাউসগুলোর থেকেই তো মূল আয়কর এবং ভ্যাট আসে। আপনি আমাদের লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট, ভ্যাটের লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট আছে, ইনকাম ট্যাক্সের লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট আছে, তারাই মেজর ট্যাক্স এবং বিএটি আদায় করে থাকে। তো সেই জন্য ফিনান্সিয়াল রিপোর্টগুলো যদি সঠিক হয় তাহলে অপ্রত্যাশিতভাবে যার উপর আয়কর আরোপযোগ্য নয় তার উপর আয়কর আরোপ করতে হবে না। এখন যদি রিপোর্টিং সিস্টেম দুর্বল হয় তাহলে যদি এবং আন্দাজের উপর যদি অনুমানের উপর ট্যাক্স ধার্য করতে হয় তাহলে দেখা গেল যে নিরপরাধ একজন ব্যক্তির উপর বেশি কর ধার্য হয়ে যেতে পারে। আর যদি ফিনান্সিয়াল রিপোর্টটা সঠিকভাবে প্রণীত হয় তাহলে যার যা প্রযোজ্য সে ততটুকু বিএটি পরিশোধ করবে, ততটুকু আয়কর পরিশোধ করবে। অত্যন্ত চমৎকারভাবে সেটি আদায় হবে এবং এনবিআর, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং ট্যাক্স পেয়ার তাদের মধ্যে একটা শৃঙ্খলা বিরাজ করবে, একটা সুসম্পর্ক বিস্তৃত করবে, কারোর সাথে কোনো বিরোধের কোনো প্রয়োজন নাই। মূল জায়গা হলো ফিনান্সিয়াল রিপোর্ট। এই রিপোর্ট ছোট হাউস হোক, বড় হাউস হোক, মাঝারি হোক, প্রত্যেকের যাদের অডিট রিপোর্ট যারা প্রিপেয়ার করেন সেটা যেন সঠিক হয়। সেখানে আমাদের প্রিপেয়ারার, ম্যানেজমেন্ট এবং অডিটর তাদেরকে মনোযোগী হতে হবে যাতে করে এই হিসাব এবং অডিট ব্যবস্থার শৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাও শৃঙ্খলা ফিরে আসে। এটা আসলে আমাদের এখানে কিভাবে এনশিওর করা সম্ভব? অতীতেও আমরা এগুলো নিয়ে নানা আলোচনা, নানা উদ্যোগ হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আসলে সাকসেসফুল হওয়া পসিবল হয় নাই। এটার প্রয়োজনীয়তা বা গুরুত্ব আমরা সবাই বুঝছি, আসলে আপনার অনুধাবনও করতে পারছি, কিন্তু এটা আসলে নিশ্চিত করা যায় কিভাবে? এটা নিশ্চিত করতে হবে ইন্টার রেগুলেটরি কোলাবোরেশনের মাধ্যমে। ইন্টার রেগুলেটরি কোলাবোরেশন কেমন? যেমন আপনার এখন আনুমানিকভাবে আমার যেটুকু মনে পড়ে যে 35,000 হতে 45,000 এই রেঞ্জের লিমিটেড কোম্পানি যারা তারা রিটার্ন সাবমিট করছেন, কর পরিশোধ করছেন। কিন্তু বাংলাদেশে আরজেসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, তাদের হিসাব মতে প্রায় 3 লক্ষ কোম্পানি রেজিস্টার্ড। এখন আমরা যদি তাদেরকে এই আইসিএমবিবি এবং আরজেসি, এনবিআর, এফআরসি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় যদি আমরা সকল রেজিস্টার্ড কোম্পানিগুলোকে অডিট রিপোর্ট প্রস্তুত করার জন্য উদ্বুদ্ধ করতে পারি তাহলে তো ওই যে পুরনো যারা 35,000, 40,000, 45,000 ট্যাক্স পেয়ার আছে তাদের উপর চাপটা পড়ে না। এটাকে বেসটা বেড়ে এটা 3 লাখে চলে যেতে পারে। তাহলে আপনার করের পরিমাণও বেড়ে যাবে, ভ্যাটের পরিমাণ, আয়করের পরিমাণ বেড়ে যাবে। এখন এই সিনারিটা চেঞ্জ করার জন্য আমাদের যেটা দরকার সেটি হলো যে কোলাবোরেশন অ্যামং দ্য কর্পোরেট হাউসেস, এফআরসি, আরজেসি, এনবিআর অ্যান্ড আদার রেলিভেন্ট অর্গানাইজেশনস। আমাদের বাংলাদেশ থেকে আসলে আপনার এই মানি লন্ডারিং, ফান্ড সাইফনিং, এই বিষয়গুলো নিয়ে আপনার অনেক দিন থেকে আলোচনা হয়ে আসছে। বিভিন্ন গ্লোবাল রিপোর্টিংও আসলে আমাদের এখান থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটার আমরা একটা ধারণা পেয়েছি। অন্তর্বর্তী সরকারের সময় আপনার শ্বেতপত্রেও আসলে এই বিষয়গুলো উঠে আসছে। তো একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এক্ষেত্রে আমাদের এখান থেকে যেই অর্থ পাচারের যে ঘটনাগুলো ঘটেছে বা আসলে আপনার যে অভিযোগগুলো আছে বা অর্থ পাচার, এটা প্রতিরোধ করা, এই ক্ষেত্রে আসলে এফআরসি কিভাবে ভূমিকা রাখতে পারে বা আপনারা কি আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। চমৎকার। এই ক্ষেত্রেও পুরো জিনিসটাই তো হিসাবের ব্যবস্থার সাথে সম্পর্কিত। আপনি আমদানি করবেন পণ্য 100 টাকার, কিন্তু আপনি সেই পণ্যের মূল্যটা যদি 200 টাকা দেখান তাহলে আপনি 200 টাকা আমদানি মূল্য পরিশোধ করলেন ডলারে, পণ্য আসলো 100 টাকার, চলে গেল 200 টাকা। এটাই মানি লন্ডারিং। 50% কিন্তু মানি লন্ডারিং হয়ে গেল। আরেকটা সাইডে আসেন, এক্সপোর্ট। এখন এক্সপোর্ট করলেন আপনি 200 টাকার, কিন্তু আপনি রেজিস্টার করলেন 100 টাকা। বাংলাদেশে ফরেন কারেন্সি আসলো 100 টাকার, 100 টাকা রয়ে গেল বিদেশে। আমদানি পর্যায়ে এবং রফতানি পর্যায়ে, উভয় পর্যায়েই মানি লন্ডারিং হয়। এই আমদানি মূল্য এবং রফতানির যে রিয়েলাইজেশন ভ্যালু, এটি যাতে কম বেশি না হয় সেটিও কিন্তু হিসাব রক্ষকরা এবং অডিটররা চেক করে নির্ধারণ করবেন। এখন আপনি বলতে পারেন যে এখানে অডিটররা কতটুকু চেষ্টা করে সেটা করতে পারবে। এই জন্য আমি বললাম যে 3 পক্ষের সহযোগিতা প্রয়োজন। যে
প্রিপেয়ার করবেন, সে তো দেখবেন কত টাকার আমদানি করছেন, কত টাকার রফতানি মূল্য আছে। সে যদি ওই মূল্যটা খেয়াল রাখে যে না কম বেশি হচ্ছে কিনা, তারপর ম্যানেজমেন্ট যদি আন্তরিক না হয়, সে যদি ইচ্ছা করে যে চায় যে আমদানি মূল্য সে বেশি দেখাবে, রফতানি মূল্য কম দেখাবে, তাহলে প্রিপেয়ারার এবং অডিটের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য তিন পক্ষের চেষ্টা থাকতে হবে যে এখানে যাতে কোনো রকম আন্ডার ইনভেস্টিং, ওভার ইনভেস্টিং না হয়, এবং সেটি নিশ্চিত করতে পারলেই মানি লন্ডারিং নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা তো অনেক সময় এই এনবিআর এর ক্ষেত্রেও তো দেখি যে আসলে আপনি যে এনবিআর ছিলেন দীর্ঘদিন, আপনি বলতে পারবেন ভালো যে আপনার ইনভয়েস প্রাইস এবং হচ্ছে যে অ্যাসেসমেন্ট প্রাইস দুইটার ক্ষেত্রে আমরা একটা গ্যাপ সবসময় দেখি। তো মানে এটাও কি আসলে আপনার অনেক ক্ষেত্রে উৎসাহিত করে কিনা? এই 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 সমস্ত জায়গায় সংস্কার করতে হবে, যাতে এ নিয়ে অনেক সময় কথা হচ্ছে যে ইনভয়েস একরকম, আমাদের কাস্টমার হাউসগুলোতে অ্যাসেসমেন্ট হয় আরেক রকম। এই যে সংশয়, এই যে বৈপরীত্য এবং এই যে সন্দেহ আমার কাস্টমার স্টেক হোল্ডারদের সাথে সরকারি অফিসের, এই সন্দেহগুলো দূরীভূত হবে তখনই যখন আমরা নিশ্চিত হব যে আমার হিসাব ব্যবস্থা সঠিক আছে। হিসাব ব্যবস্থা উপর সন্দেহ থাকার কারণেই কিন্তু অ্যাসেসমেন্টে সন্দেহ সৃষ্টি হচ্ছে। হিসাব ব্যবস্থা উপর যদি আস্থা সৃষ্টি হয় এবং হিসাব ব্যবস্থার যদি সঠিকতা ফিরে আসে, তাহলে অ্যাসেসমেন্ট পর্যায়েও তারা আর অ্যাসেসমেন্ট কম বেশি করার প্রয়োজনীয়তা অনুভব করবেন না। সেজন্য আমি সবসময় বলবো যে অর্থনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে হলে প্রাথমিক কাজ হলো হিসাব ব্যবস্থায় শৃঙ্খলা আনা। হিসাব ব্যবস্থায় শৃঙ্খলা আনলে অটোমেটিক্যালি ওই অ্যাসেসমেন্টের আর প্রয়োজন হবে না। ওই হিসাবের ডিক্লারেশনটাই তখন সঠিক ডকুমেন্ট হিসাবে বিবেচিত হবে। পুঁজিবাজারে আপনার তালিকাভুক্ত কোম্পানিগুলো যারা আসে আইপিওর প্রক্রিয়ার মাধ্যমে, অতীতে আমরা বেশ শুনেছি আসলে এই কোম্পানিগুলোর ক্ষেত্রে আপনার অডিট রিপোর্টের নানা রকম জালিয়াতি, নানা রকম আপনার তথ্য গোপন করা এবং হচ্ছে যে ওভার স্টেটেড ইনফরমেশন দিয়ে আপনার প্রতিষ্ঠানের অবস্থা ভালো দেখানো, এই ধরনের আপনার নানা অভিযোগ, নানা ঘটনা ছিল অতীতে। তো সেগুলোর কি আমাদের পুঁজিবাজারকে একটু নেগেটিভলি ইম্প্যাক্টও করেছে? অনেক কোম্পানিগুলো আইপিওর মাধ্যমে যারা এসেছে, আসার সময় খুব ভালো তাদের আর্থিক অবস্থা ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে কোম্পানিগুলো বেশ খারাপ অবস্থায় চলে যায়। এতে আপনার বিনিয়োগকারী যারা, তাদেরও আসলে আস্থা নষ্ট হয়েছে বাজারের প্রতি। আপনি অত্যন্ত সঠিক প্রশ্ন করেছেন, আপনি টু দ্য পয়েন্টে গিয়েছেন। একজন বিনিয়োগকারী তিনি কতটা এ বিষয়ে শিক্ষিত হবেন, বিনিয়োগের বিষয়ে? তিনি তো সর্বোচ্চ বিনিয়োগের উপর শিক্ষিত নাও হতে পারেন। তিনি অর্থ আছেন, তার সঞ্চয় আছে, তিনি বিনিয়োগ করবেন। এখন এই বিনিয়োগকে সঠিক জায়গায় রাখার জন্য তো আমাদের বিসেক, এফআরসি এবং হিসাব যারা করেন, অডিটর এবং কর্পোরেট হাউস, আমাদের দায়িত্ব যাতে বিনিয়োগকারীদেরকে প্রতারিত হতে না হয় সেদিকে খেয়াল রাখা। একটা আইপিওতে যখন একটা প্রতিষ্ঠান যাবে, তখন তার ফেস ভ্যালু, নর্মাল ফেস ভ্যালু 10 টাকা, এটার সাথে প্রিমিয়াম যোগ হবে কিনা, এটা ডিপেন্ড করে তার স্ট্রেংথের উপর, কোম্পানির স্ট্রেংথের উপর। কোম্পানির স্ট্রেংথটা কি? তার নেট অ্যাসেট ভ্যালু যদি বেশি থাকে, বোঝা যাবে সে শক্তিশালী কোম্পানি। বা মার্কেটে তার ব্র্যান্ড ভ্যালু কতটুকু, তার বিজনেস কতটুকু ভালো, ব্র্যান্ড ভ্যালু সহই সবকিছু মিলেই তো নেট অ্যাসেট ভ্যালু ধরা হয়। গুডউইলও তো একটা ভ্যালু, গুডউইলের একটা মূল্য আছে, সেটাও ব্যালেন্স শিটের সম্পদ হিসেবে বিবেচিত হবে, ইনটেনজিবল অ্যাসেট হিসেবে বিবেচিত হবে, সেটাও সম্পদের মধ্যে আসবে। মোট সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে নেট অ্যাসেট ভ্যালু হবে। তো নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার যার বেশি হবে, সেই শেয়ারের ডিমান্ড বেশি থাকবে, সেই শেয়ার প্রিমিয়ামে ইস্যু করতে পারবে। এখন এই অ্যাসেট ভ্যালু যদি ইনফ্লেটেড করে বেশি দেখানো হয়, আর দায় যদি আন্ডার স্টেটেড করে কম দেখানো হয়, তাহলে নেট অ্যাসেট ভ্যালু অটোমেটিক্যালি বেড়ে যাবে। নেট অ্যাসেট ভ্যালু যদি সঠিকভাবে প্রতিফলিত না হয়, তাহলে ওভার প্রাইসড শেয়ার বাজারে আসবে এবং বিনিয়োগকারী সেটা বেশি পয়সা দিয়ে কিনবে। পরবর্তী বছরে যখন অ্যাকচুয়াল অ্যাসেট লাইবিলিটি আসবে, তখন নেট অ্যাসেট ভ্যালুটা কমে যাবে। তো কমে গেলে শেয়ার প্রাইসও কমে যাবে, অটোমেটিক্যালি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট সঠিক থাকে, তার সম্পদ, দায় এবং আয় যদি অ্যাকচুয়াল থাকে, তাহলে কোনো বিনিয়োগকারীকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। তিনি চোখ বন্ধ করে সেটি বিনিয়োগ করবেন এবং তার বিনিয়োগ উঠানামা করবে তার প্রাইস শেয়ারের, কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে না। আজকে কম হলে কালকে বেড়ে যাবে,
কিন্তু যখন এটাকে ম্যানুফ্যাকচার্ড অ্যাকাউন্টস দিয়ে শেয়ার মার্কেটে কোনো কোম্পানি আসবে এবং তার প্রকৃত চিত্র, ফিনান্সিয়াল চিত্র যখন তার ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকবে না, তখন সেটাই ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগকারীরা। সুতরাং বিনিয়োগকারীদেরকে রক্ষা করার জন্য ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং ওই প্রিপেয়ারার এবং ম্যানেজমেন্ট এবং অডিটর তাদের সাথে একটা কোলাবোরেশনের মাধ্যমে ফিনান্সিয়াল রিপোর্ট যাতে সঠিক হয়, ফিনান্সিয়াল রিপোর্ট যাতে আন্ডারস্টেটেড বা ওভারস্টেটেড না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এবং যখন একটা কোম্পানির প্রকৃত টার্নওভার, প্রকৃত আয় এবং প্রকৃত অ্যাসেট, প্রকৃত লাইবিলিটি প্রতিফলিত হবে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে যখন বিনিয়োগকারী শেয়ার পারচেস করবেন, সেই শেয়ার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সেই শেয়ারের মূল্য কমা বাড়ার জন্য কোনো বিনিয়োগকারীকে হতাশাগ্রস্ত হতে হবে না এবং সে লাভবানই থাকবে সব সময়। সময় এসেছে আগামীতে যে প্রতিষ্ঠানগুলো অতীতে যা হয়ে গেছে সেগুলো নিয়ে আর আলোচনা করার খুব ফলাফল আনবে না। এখন থেকে যে সমস্ত প্রতিষ্ঠান আইপিওতে আসবে তাদের ফিনান্সিয়াল রিপোর্টিং যাতে অ্যাকচুয়াল হয় এবং সেখানে যাতে কেউ ফেব্রিকেটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করে আইপিওতে আসতে না পারে, সেটি এফআরসি এবং বিসেককে যৌথভাবে দেখতে হবে এবং কাজ করতে হবে। তাহলেই বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষিত হবে। বিভিন্ন সময়ে আর্থিক প্রতিবেদনের উপর অডিটরকে আমরা যে কোয়ালিফাইড ওপিনিয়ন, এমফেসিস অফ ম্যাটার, অ্যাডভার্স ওপিনিয়ন, এই ধরনের নানা রকম মতামত দিতে দেখি। এই জিনিসগুলো যখন ওনারা অ্যাড্রেস করেন, তো সেগুলোকে নিয়ে সেই বিষয়গুলোকে নিয়ে আপনারা পরবর্তীতে কি কাজ করেন বা কি স্টেপ গ্রহণ করেন আপনারা এই বিষয়গুলো? আমরা যখন কোনো অডিট রিপোর্টে কোনো অ্যাকাউন্টসের মধ্যে একজন অডিটর কোনো রকম নন কমপ্লায়েন্স থাকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এবং অডিটিং স্ট্যান্ডার্ডের, তখন যদি উনি কোয়ালিফাইড অপিনিয়ন দেন, আমরা মনে করি যে সে সঠিক কাজ করেছেন, তার অবজারভেশন সেখানে আছে। এখন কোয়ালিফাইড অপিনিয়ন যদি অডিট রিপোর্টে থাকে, সেটা দেখে যদি কোনো বিনিয়োগকারী সতর্ক না হয়, তাহলে তো বিনিয়োগকারীর দোষটা বিনিয়োগকারীর উপর চলে যাবে। আর যদি এখানে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ে কোনো ত্রুটি থাকার পরেও যদি অডিটর সাহেব এখানে আনকোয়ালিফাইড অপিনিয়ন দেন, তাহলে আমরা সেই অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু ব্যবস্থা নিলেও বিনিয়োগকারী তো ক্ষতিগ্রস্ত হয়েই গেল, সে তো বিনিয়োগ করেই ফেললো। কিন্তু আমরা পরবর্তীতে এরকম অনেক অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রিপেয়ারার এবং ম্যানেজমেন্ট যদি তার অডিট রিপোর্টে গাফিলতি, তার অ্যাকাউন্টস যদি গাফিলতি থাকে, তারা যদি ত্রুটিযুক্ত অ্যাকাউন্টস অডিটরের কাছে উপস্থাপন করে এবং অডিটর যদি ত্রুটি থাকা সত্ত্বেও সে কোনো অপিনিয়ন না দেয়, অর্থাৎ সে যদি আনকন্ডিশনালি সেটা মেনে নেয়, তাহলে সেটা অডিটরের দায় বর্তাবে এবং সেই অডিটরের বিরুদ্ধে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল তার আইন অনুযায়ী জরিমানা মামলা এগুলো করবেন। আর যদি অডিটর সেই ত্রুটিগুলি উল্লেখ করে তার রিপোর্ট প্রস্তুত করেন, তাহলে সেটাকে আমরা কোয়ালিফাইড অডিট রিপোর্ট বলি। সেক্ষেত্রে অডিটর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো বিষয় নাই। সেক্ষেত্রে আমরা অডিটরকে প্রেস করি যে ইউ ডিড দ্য রাইট থিং। আমরা সেক্ষেত্রে ওই কর্পোরেট হাউস বা প্রিপেয়ারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। সেই প্র্যাকটিস আমরা চালু করছি এবং দু এক ক্ষেত্রে আমরা করেছিও। এবং আগামীতে আমরা যাতে এই কর্পোরেট হাউসগুলো তাদের অ্যাকাউন্টসে কোনো ম্যানিপুলেশন করতে না পারে, আমরা কিভাবে সিরিয়াস স্টেপ নিতে পারি সেই জন্য আমরা কাজ করছি, গবেষণা করছি এবং আমাদের আইন তৈরি করছি আরও নতুন নতুন, যাতে করে কর্পোরেট হাউসগুলো তারা তাদের প্রিপেয়ারারকে আন্ডারস্টেটেড বা ওভারস্টেটেড অ্যাকাউন্ট যাতে বানাইতে না পারে এবং প্রিপেয়ারারদেরকে যাতে বাধ্য করতে না পারে, সে নিয়ে আমরা কাজ করছি। আমরা বিদেশি বিনিয়োগের কথা বলি, আমাদের এখানে আকৃষ্ট করার জন্য নানা চেষ্টা করেও আমরা এক্ষেত্রে আসলে খুব বেশি সফল হতে পারিনি। তো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রেও তো আসলে আমাদের প্রতিষ্ঠানে, আমাদের স্থানীয় যেসব কর্পোরেট বা যেসব প্রতিষ্ঠান আছে, এখানে যদি আসলে কোনো ফরেন কোনো এন্টিটিস যদি ইনভেস্ট করতে চায়, তো সেক্ষেত্রে আসলে তো আবারও সেই আর্থিক প্রতিবেদনের কোয়ালিটি, সেই জিনিসগুলো ম্যাটার করে। আমার আর্থিক প্রতিবেদনে যেই প্রতিষ্ঠানে বিদেশিরা বিনিয়োগ করবেন, বিদেশি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান যারা বিনিয়োগকারী, তারা তো নিজেরা খুব কমই এশিয়ান ইন্ডাস্ট্রি বানাবে। তারা আরেকজনের সাথে যৌথভাবে প্রতিষ্ঠান বানাতে পারে, অথবা প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করতে পারে ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে। সেক্ষেত্রে আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে যখন বিদেশি বিনিয়োগকারীরা নিশ্চিত থাকবে যে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট কারেক্ট অ্যান্ড কমপ্লিট, চোখ বন্ধ করে সে বিনিয়োগ করবে, কারণ তার বিনিয়োগ আর ঝুঁকিপূর্ণ থাকবে না। বাংলাদেশে সেই পরিস্থিতি সৃষ্টি করাই এফআরসির মূল উদ্দেশ্য। এফআরসির ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কাজই হলো যে আমাদের প্রাথমিকভাবে যারা লিস্টেড কোম্পানি তাদের ফিনান্সিয়াল রিপোর্টগুলি, আর সেকেন্ডারিলি পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজ, অন্যান্য সকল পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজের যে ফিনান্সিয়াল রিপোর্ট, সেগুলো যাতে কমপ্লিট অ্যান্ড কারেক্ট হয় সেটি নিশ্চিত করার জন্য ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কাজ করছে। এবং সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বিনিয়োগকারীরা নির্দ্বিধায় বাংলাদেশে এসে বিনিয়োগ করবেন এবং বিদেশি বিনিয়োগ বাংলাদেশে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। এবার একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের পরিকল্পনা কি, মানে সামনের দিনগুলোতে এফআরসি কার্যক্রম নিয়ে এফআরসি আসলে কোন কোন বিষয়গুলোতে ফোকাস করতে চায়, কোন কোন বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিতে চায়, এবং আপনাদের কোনো টার্গেট বা এই ধরনের কোনো কিছু আছে কিনা যে আপনারা এই জিনিসগুলো অ্যাচিভ করতে চান, এই জিনিসগুলো করতে চান, সেগুলো একটু জানতে চাই। আমাদের প্রধান টার্গেট হলো কর্পোরেট হাউসগুলো, যারা অডিট রিপোর্ট যাদের জন্য প্রয়োজন, এবং আমাদের হিসাবরক্ষক এবং অডিটর, তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যে তোমরা এই ম্যানিপুলেশনে যেও না। ম্যানিপুলেশনে গেলে প্রাথমিকভাবে লাভবান হতে পারো, কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল যদি সেই ম্যানিপুলেশন ধরতে পারে তাহলে তোমরা চূড়ান্ত পর্যায়ে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। সেই সচেতনতা যদি আমরা সৃষ্টি করতে পারি, এবং সেটাই আমাদের মূল উদ্দেশ্য, যে এই সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা একটা বিপ্লব আনতে চাই। এবং আমরা এই যে 2টা সামিট করেছি, আপনাদেরকে বলেছি যে 2025 এবং 2026 এই সচেতনতা সৃষ্টি করা আমাদের কর্পোরেট হাউস এবং হিসাবরক্ষক এবং নিরীক্ষকদের মধ্যে, যে আমাদের এই ব্যবস্থা, হিসাব এবং নিরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে। স্বচ্ছতা মাধ্যমে যার যার নিজস্ব ডিউটি আমাদের পরিপালন করতে হবে। যদি আমরা সচেতন না হই, আমাদের যারা হিসাব প্রণয়ন করবে, যারা এই হিসাব যাদের জন্য প্রয়োজন কর্পোরেট হাউসগুলো, এবং যারা অডিটর, তারা সচেতন না হলে আইন করে চূড়ান্ত সফলতা পাওয়া যাবে না। আমরা যখন তাদেরকে কনভিন্স করতে পারবো যে না, এর থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে এ দেশের নিরীক্ষা এবং হিসাব ব্যবস্থা যুগান্তকারী পরিবর্তন হবে এবং অর্থনৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। আমরা একেবারে শেষের দিকে একটা বিষয় দিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আইনি বিষয়, স্বাস্থ্যের বিষয়, আপনারা অনেক ক্ষেত্রেই তাদেরকে এনকারেজ করছেন যাতে কোয়ালিটি অডিট এনশিওর করা যায়, কিন্তু এর সাথে আপনার অনেক ক্ষেত্রে কোনো যদি ব্যত্যয় পরিলক্ষিত হয় সেক্ষেত্রে শাস্তি দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। এফআরএ অ্যাক্টে জরিমানার পাশাপাশি আপনার জেলে যাওয়ার কারাদণ্ডেরও বিধান আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে একটা বেশ কঠিন একটা আইনি ক্ষমতা আপনাদের উপর অর্পিত আছে। তো এই বিষয়ে আপনাদের চিন্তাভাবনা বা আসলে আপনাদের কার্যক্রমটা যদি একটু জানতে চাই, যে আসলে আপনারা কি মানে শুধু এই এনকারেজমেন্ট করা সেই ইয়াতে আছেন, নাকি একই সাথে হচ্ছে যে একটা মেসেজ দেওয়ার জন্য, বা হচ্ছে যে যারা আসলে আপনার আনডিউ প্র্যাকটিস করেছে এবং হচ্ছে যে সেটার গুরুত্ব অনুসারে আপনারা মানে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইছেন, মানে আসলে আপনাদের প্রায়োরিটি কোনটা, আমাদের কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা ফার্স্ট প্রায়োরিটি হলো যে আমাদের 3টা পক্ষ খেয়াল রাখবেন। একটা হলো যারা প্রিপেয়ারার, আর ম্যানেজমেন্ট, অডিটর। আমরা 3টা পক্ষকেই আমরা প্রথমে কনভিন্স করার চেষ্টা করব। তাদেরকে আমরা বলতে চাচ্ছি যে তোমরা ম্যানিপুলেশন থেকে, ওভার স্টেটমেন্ট, আন্ডার স্টেটমেন্ট থেকে ফিরে আসো। তারা অ্যাকচুয়াল হিসাব যাতে রাখা যায় সেদিকে মনোযোগী হও। এটি আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি, এবং আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী এফআরসি যে আইন বাংলাদেশে হিসাব এবং নিরীক্ষা পেশায় অ্যাডাপ্ট করেছে, সে অনুযায়ী কাজ করার জন্য আমরা অনুপ্রাণিত করব। সেটি যদি কাজ না হয় তাহলে আমরা সেকেন্ড স্টেজে আমরা তাদেরকে নগদ জরিমানা করছি, কিছু কিছু জায়গায় আমরা করেছি। আমাদের অ্যাডাপ্টেড অ্যাকাউন্টিং এবং অডিটিং স্ট্যান্ডার্ডে যারা যারা ব্যত্যয় করেছে তাদেরকে আমরা করে যাচ্ছি আস্তে আস্তে, স্লো, যাতে করে তারা ওখান থেকে ফিরে আসে। আমরা আশা করি যে এতে এই 2টা পদক্ষেপে অনেক দূর শৃঙ্খলা ফিরে আসবে। তারপরে যদি না হয় তাহলে আমরা জেল জরিমানার জন্য এফআরসি আইনে যে মামলা করার বিধান আছে
সেই তৃতীয় এবং চূড়ান্ত স্টেপে আমরা যাব। আলটিমেট আমাদের যে টার্গেট, হিসাব এবং নিরীক্ষা পেশায় শৃঙ্খলা আনার মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। আর এই হিসাব এবং নিরীক্ষা পেশায় যদি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে ক্যাপিটাল মার্কেট সাফার করবে, রাজস্ব আহরণ সাফার করবে, ব্যাংক ঋণ বিতরণে ক্ষতিগ্রস্ত হবে, ব্যাংকের ঋণ এনপিএল হয়ে যাবে। সুতরাং আমাদের স্বচ্ছ হিসাব এবং নিরীক্ষার যদি আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৃত রাজস্ব পাবে, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগকারীরা নির্বিঘ্নে বিনিয়োগ করে সুবিধা নিতে পারবে, এবং আমাদের ক্যাপিটাল মার্কেট অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড হিসাবে বিবেচিত হবে, এবং আমাদের ব্যাংকাররা ব্যাংক ঋণ প্রদান করে তাদেরকে সে ঋণ ফেরত পাবে কিনা সে নিয়ে আর দুশ্চিন্তা থাকতে হবে না। এই মেকানিজমের মাধ্যমে, এই ইন্টারাকশনের মাধ্যমে বাংলাদেশে আর্থিক খাতে শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত হবে। বণিক বার্তা থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে বণিক বার্তা ডাকার জন্য। আমিও বণিক বার্তার সাথে কথা বলি। আমার যারা হিসাবরক্ষক, যারা কোম্পানির কর্পোরেট হাউসের মালিক এবং যারা অডিটর, তাদেরকে বার্তা দিতে চেষ্টা করছি তারা যাতে এফআরসির সাথে সহযোগিতা করে বাংলাদেশের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।